2019-20 শিক্ষাবর্ষের বিজ্ঞান দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের জ্যামিতিক আলোক বিজ্ঞান নিয়ে কিছু আলোচনা করব। আমার পরিচিতি, আমি মোহাম্মদ আবুল কালাম, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি বিশেষ শহীদ হামিদুর রহমান ডিগ্রি কলেজ, খালিশপুর বাজার, মহেশপুর, ঝিনাইদহ। আজকের পাঠের বিষয় প্রতিবিম্ব বা ইমেজ ও প্রতিসরাঙ্ক বা ইন্টারঅ্যাক্টিভ ইন্ডেক্স। চলো এবার কিছু ছবি দেখি। এখানে একটা জাগের প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, এখানে একটা মাথার প্রতিবিম্ব দেখতে পাচ্ছ, এখানে একটা বিড়ালের প্রতিবিম্ব দেখতে পাচ্ছ। আজকে আমরা কি কি শিখব সেটা দেখে নাও। প্রতিবিম্বের সংজ্ঞা বলতে পারবে, প্রতিবিম্বের শ্রেণীবিভাগ সহ পার্থক্য করতে পারবে, প্রতিসরাঙ্ক সম্পর্কে বিস্তারিত জানতে পারবে, সংকট কোণ ও পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সংখ্যা বলতে পারবে। এখানে একটা ছবি দেখছো। প্রথমে আমরা আসি প্রতিবিম্ব কাকে বলে একটু জেনে নিই। কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোকরশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। ঠিক একইভাবে এখানে একটা বস্তু দেওয়া আছে, এই বস্তুর মাথা থেকে একটা আলোকরশ্মি দর্পণের এই জায়গায় এসে পড়ল, এটা আপতন বিন্দু। এখান থেকে এই পথে রশ্মিটা প্রতিফলিত হলো। ঠিক একইভাবে এই মাথা থেকে আরেকটা আলোকরশ্মি এই পথে এসে দর্পণের এই জায়গায় আপতিত হলো এবং এই পথে প্রতিফলিত হলো। এই প্রতিফলিত রশ্মিদ্বয় এই আই বিন্দুতে মিলিত হলো। তাহলে এই বিআই এইটাই হবে এই বিন্দুর প্রতিবিম্ব। ঠিক একইভাবে প্রতিবিম্ব দুই প্রকার। একটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব। বাস্তব প্রতিবিম্ব সংজ্ঞাটা আমরা জেনে নিই। কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয়, তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। এখানে ঠিক সে বাস্তব প্রতিবিম্বটাই দেখানো হয়েছে। এখানে এই বিন্দুর বাস্তব প্রতিবিম্বটা এই জায়গায় গঠিত হয়েছে। এখানে সি বিন্দু হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র অর্থাৎ মেরু, দর্পণের মেরু। আর বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবিন্দু হচ্ছে প্রধান ফোকাস। তাহলে এখান থেকে একটা আলোকরশ্মি এখানে এসে আপতিত হলো এবং এই পথে প্রতিফলিত হচ্ছে। আবার ঠিক একইভাবে এখান থেকে আর একটা আলোকরশ্মি প্রধান ফোকাসের মধ্যে দিয়ে যদি এখানে এসে পড়ে দর্পণের, তাহলে এই পথে প্রতিফলিত হচ্ছে। এই প্রতিফলিত রশ্মিদ্বয় এখানে মিলিত হয়েছে, তাহলে এই বিন্দুর বাস্তব প্রতিবিম্ব এই জায়গায় গঠন হয়েছে। তাহলে এই এ ওর বাস্তব প্রতিবিম্ব হচ্ছে বিআই। এখন আমরা অবাস্তব প্রতিবিম্ব সম্পর্কে আলোচনা করি। অবাস্তব প্রতিবিম্ব কাকে বলে সেটা আগে দেখে নাও। অবাস্তব প্রতিবিম্ব সংজ্ঞাটা হচ্ছে কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মি প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয়, তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। অবাস্তব প্রতিবিম্ব, আমরা এখানে অবাস্তব প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এখানে একটা জাগ আছে, এটা হচ্ছে এই জাগের মাথা থেকে একটা দুটো আলোকরশ্মি এই জায়গায় এসে পড়লো। এই আলোকরশ্মিটা এই পথে প্রতিফলিত হলো। আবার এখান থেকে দুটো আলোকরশ্মি এই জায়গায় এসে পড়লো, এখান থেকে দুটো আলোকরশ্মি এই পথে প্রতিফলিত হলো। এখন এই প্রতিফলিত রশ্মিদ্বয় যদি আমরা পেছনের দিকে বাড়াই, তাহলে এখানে এসে পড়ছে এবং আরেকটা দ্বিতীয়টা এখানে এসে পড়ছে। তাহলে এই দুটো রশ্মিকে আমরা যদি এই সামনের থেকে তাকাই, তাহলে এই আলোকরশ্মি দুটোর এখান থেকে আসছে বলে মনে হবে।
এই জন্যে এই বিম্বটাকে আমরা অবাস্তব প্রতিবিম্ব বলব। এখন আসো বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্যটা আমরা জেনে নিই। পার্থক্য বলতে গেলে প্রথমে আমাদের বাস্তব প্রতিবিম্ব এবং অবাস্তব প্রতিবিম্বের সংজ্ঞাটা আগে বলে নিতে হবে। তো বাস্তব প্রতিবিম্বের সংজ্ঞাটা আমরা জানি, সেটা হচ্ছে কোনো বিন্দুতে নিঃসৃত আলোকরশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হবার পর যদি দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হয় তাহলে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব প্রতিবিম্ব বলে। প্রতিফলিত আর অবাস্তব প্রতিবিম্ব হচ্ছে কোনো বিন্দুতে নিঃসৃত আলোকরশ্মি কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর যদি দ্বিতীয় কোনো বিন্দু থেকে অপসারিত হচ্ছে বলে মনে হয় তখন ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব বলে। 2 নম্বর পার্থক্য হচ্ছে বাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। আর অবাস্তব প্রতিবিম্বের ক্ষেত্রে প্রতিফলিত বা প্রতিসরিত আলোকরশ্মি প্রকৃত মিলন হয় না। চোখে বাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় ও পর্দায় ফেলা যায়, অবাস্তব প্রতিবিম্ব চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। বাস্তব প্রতিবিম্ব সৎ বা সোজা হয় আর অবাস্তব প্রতিবিম্ব অসৎ বা উল্টা হয়। বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয় আর অবাস্তব প্রতিবিম্ব সকল রকম দর্পণ ও লেন্সে উৎপন্ন হয়। এরপরে তাহলে আসো আমরা এতক্ষণ প্রতিবিম্ব সম্পর্কে জানলাম, এখন আসো প্রতিসারণাঙ্ক সম্পর্কে একটু ধারণা দিই। একজোড়া নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যম ও নির্দিষ্ট বর্ণের আলোর জন্য এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলোকরশ্মি প্রতিসৃত হলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসারণাঙ্ক বলে। প্রতিসারণাঙ্ক 2 ধরনের রয়েছে, একটা হচ্ছে পরম প্রতিসারণাঙ্ক আর আপেক্ষিক প্রতিসারণাঙ্ক। আমরা পরম প্রতিসারণাঙ্কটা একটু জেনে নিই। আসলে আপেক্ষিক প্রতিসারণাঙ্ক আর আপেক্ষিক প্রতিসারণাঙ্ক বা প্রতিসারণাঙ্কের সংখ্যা একই, আর পরম প্রতিসারণাঙ্কের সংখ্যাটা আমরা একটু জেনে নিই। শূন্য মাধ্যম থেকে যখন আলোকরশ্মি অন্য কোনো মাধ্যমে প্রবেশ করে তখন সেই মাধ্যমের যে প্রতিসারণাঙ্ক হয় তাকে ওই মাধ্যমে পরম প্রতিসারণাঙ্ক বলে। প্রতিসারণাঙ্ক নির্ণয়ের সূত্র আমরা এইভাবে বলতে পারি, প্রতিসারণাঙ্ক সমান sin i বাই sin r। এখন আমরা প্রতিসারণাঙ্ক সম্পর্কে একটা ভিডিও দেখি এবং এখান থেকে আরও প্রতিসারণাঙ্ক সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। একজন নির্দিষ্ট মাধ্যম এবং কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর একজোড়া নির্দিষ্ট মাধ্যম এবং কোনো নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রতিসৃত হলে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের অনুপাত যে ধ্রুব সংখ্যা হয় তাকে বলা হয় ওই বর্ণের আলোর জন্য প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ। এখানে ইটা দিয়ে প্রকাশ করা হয়, n বা ইটা দিয়ে প্রতিসরণকে প্রকাশ করা হয়। আলোকরশ্মি যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে প্রবেশ করে তবে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক a ইটা b সমান সমান sin i বাই sin r। ইটা বা n এর নিচে ডান দিকের অক্ষরটি নির্দেশ করে কোন মাধ্যমের প্রতিসরণাঙ্ক এবং বাম দিকের অক্ষরটি নির্দেশ করে কোন মাধ্যমের সাপেক্ষে। আবার শূন্যস্থান থেকে যখন আলোকরশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয় তাকে ওই বর্ণের জন্য ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলে। যদি শূন্য স্থান থেকে বি মাধ্যমে আলো প্রতিসৃত হয় তবে বি মাধ্যমের পরম থেকে যখন আলোকরশ্মি কোনো মাধ্যমে প্রবেশ করে তখন মাধ্যমের যে প্রতিসরণাঙ্ক হয় তাকে ওই বর্ণের জন্য ওই মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক বলা হয়। যদি শূন্য স্থান থেকে বি মাধ্যমে আলো প্রতিসরিত হয় তবে বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইটা বি সমান সমান sin i বাই sin r। এক্ষেত্রে ইটা এর বাম দিকে কিছু না লিখে কেবল ডান দিকে মাধ্যম লেখা হয়, যেমন বি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক ইটা বি বা এন বি। আবার আলোকরশ্মি যদি বি মাধ্যম থেকে এ মাধ্যমে প্রবেশ করে তবে সেক্ষেত্রে আলোকরশ্মির প্রত্যাবর্তনের সূত্র অনুসারে সিবি হবে আপতিত রশ্মি বিএ প্রতিসৃত রশ্মি অর্থাৎ আপতন কোণ সমান সমান আর ও প্রতিসরণ কোণ সমান সমান আই, এবং বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের আপেক্ষিক প্রতিসরণাঙ্ক হবে বি ইটা এ বা বি এন এ সমান সমান sin r বাই sin i।
সমান সমান 1 বাই সাইন আই বাই সাইন আর সমান সমান 1 বাই এ ইটা বি বা এ এন বি। সুতরাং মনে রাখতে হবে বি ইটা এ সমান সমান 1 বাই এ ইটা বি এবং বিপরীত ক্রমে এ ইটা বি সমান সমান 1 বাই বি ইটা এ। এখানে তাহলে বি মাধ্যম সাপেক্ষে এ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক 1 বাই এ ইটা বি। আবার প্রতিসরণাঙ্ক আলোর বেগের সাহায্যে প্রকাশ করা যায়। এ ইটা বি সমান সমান এ মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ এবং এবং শূন্য মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক শূন্য মাধ্যমে আলোর বেগ বাই বি মাধ্যমে আলোর বেগ। যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সেই মাধ্যমে বেশি ঘন এবং তাতে আলোর বেগ কম, আর যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম সেই মাধ্যম কম ঘন এবং তাতে আলোর বেগ বেশি। এবার আমরা একটি গাণিতিক উদাহরণ দেখো। বায়ু থেকে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ 19 ডিগ্রি হলে 19 ডিগ্রি হলে বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? আমরা জানি এখানে দেওয়া আছে আপতন কোণ I সমান 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ R সমান 19 ডিগ্রি, আর বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এ ইটা W সমান 1। তাহলে আমরা জানি সাইন আই বাই সাইন আর সমান ইটা। তাহলে এ ইটা ডাব্লিউ সমান সমান সাইন আই বাই সাইন আর বা সাইন 30 ডিগ্রি বাই সাইন 19 ডিগ্রি। সেক্ষেত্রে সাইন 30 1.5 এবং সাইন 20 মান হচ্ছে 0.325। এটা ভাগ করলে আমাদের দাঁড়ায় 1.538। সুতরাং নির্ণয় প্রতিসরণাঙ্ক এটা। গাণিতিক উদাহরণ আরেকটা দেখা যাক। বায়ু সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত? দেওয়া আছে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক এ ইটা ডাব্লিউ সমান 1.33, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক ডাব্লিউ ইটা এ সমান 1। তাহলে আমরা জানি ডাব্লিউ ইটা এ সমান 1 বাই এ ইটা ডাব্লিউ। এখন আমরা মান বসাই দিই এখানে, তাহলে 1 থেকে গেল, আর এ ইটা ডাব্লিউর মান 1.33, তাহলে এটা আমরা ভাগ করে পাই 0.75। ইন্ডেক্স নিয়ে আলোচনা করব। একজন নির্দিষ্ট মাধ্যম এবং কোন নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এরপরে আসো সংকট কোণ নিয়ে আলোচনা করি। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে গমন করে তখন যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় সেই আপতন কোণকে সংকট কোণ বলে। এখানে আলোক রশ্মি এটা ঘন মাধ্যম, পানি মাধ্যম, আর নিচে আছে হালকা মাধ্যম। এখান থেকে আলোক রশ্মিটা এই মাধ্যমে এসে পড়ে এখানে আলোক রশ্মি এটা হচ্ছে বিভেদ তল, পিকিউ হচ্ছে বিভেদ তল, এই পিকিউ বিভেদ তলের ও কিউ পথে প্রতিসরিত হলো। তাহলে এখানে এটা হচ্ছে আপতন কোণ আর এইটা হচ্ছে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এই আপতন কোণের নামই হচ্ছে সংকট কোণ। তাহলে সংকট কোণকে আমরা থিটা সাফিক্স সি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে আই সমান থিটা সাফিক্স সি, অর্থাৎ এইটাই হচ্ছে সংকট কোণ। ঠিক একইভাবে আমরা পূর্ণ অবতরণ প্রতিফলনের সংজ্ঞাটা জেনে নিই। আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের সংকট কোণের চাইতে বেশি করে আপতিত হয় তখন আলোক রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকে আলোর পূর্ণ অবতরণ প্রতিফলন করে। এখানে আমরা এই আলোক রশ্মিটা প্রথমে এখানে এসে পড়ছিল, পরে বিভেদ তল ঘেঁষে গেছিল এটা তখন। তাহলে এখানে এইটা ছিল আমাদের আপতন কোণ আর এইটা ছিল প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ এখানে আর সমান 90 ডিগ্রি, আর এটা ছিল আপতন কোণ, অর্থাৎ এইটা ছিল তখন সংকট কোণ। এখন আমাদের সংকট কোণের চেয়ে আমাদের আপতন কোণের মান আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এখান থেকে এই টোটাল কোণটাই হচ্ছে আপতন কোণ, অর্থাৎ এখানে আলোক রশ্মি এই জায়গায় এই বিন্দুতে এসে পড়ে এই পথে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ
ঘন মাধ্যম থেকে আসছিলেন, সেই ঘন মাধ্যমে আবার ফিরে গেছে, হালকা মাধ্যমে না এসে। এই ঘটনার নামই হচ্ছে পূর্ণ আবর্তন প্রতিফলন। হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক দ্বারা আমরা লিখতে পারি এ মিউ জি সমান সমান মিউ জি বাই মিউ এ। আবার আলোর বেগের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক লিখতে পারি হালকা মাধ্যমে আলোর বেগ বাই ঘন মাধ্যমে আলোর বেগ। আবার সংকট কোণের সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক লিখতে পারি 1/sin θ sub c। এখানে একটা গাণিতিক সমাধান তোমাদের করতে হবে। অস্তগামী সূর্যকে দেখতে হলে মাছকে কত কোণে তাকাতে হবে। এই গাণিতিক সমাধানটা আমরা এভাবে করতে পারি। পানির সংকট কোণে মাছকে তাকাতে হবে। আমরা জানি sin θ sub c সমান সমান 1/μ। এখানে পানির প্রতিসরণাঙ্ক 1.33, অর্থাৎ 1/1.33, এটা ভাগ করলে আমাদের এটা আসে। অর্থাৎ এখান থেকে আমরা যদি বের করি, অর্থাৎ sin θ sub c মান বের করি, তাহলে আমরা সংকট কোণের মান পেয়ে যাব। অর্থাৎ এখানে সংকট কোণের মান হলো 48.6 ডিগ্রি। অর্থাৎ মাছকে সূর্যকে দেখতে হলে 48.6 ডিগ্রি করে তাকাতে হবে। আজকের ক্লাসে সবাইকে ধন্যবাদ।